তো আজকে আমরা শুরু করব আমাদের 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ। এর আগের পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা ফুললি 1857-এর মহাবিদ্রোহটা, এর কি কারণ ছিল, এই বিদ্রোহে কোন কোন ব্যক্তিত্ব ইম্পর্টেন্ট যারা এই বিদ্রোহের সাথে জড়িত ছিল, কোথায় কোথায় বিদ্রোহটা স্প্রেড করেছিল, এবং এটা শেষমেশ ব্যর্থ কেন হলো, এগুলো সব আমরা ইন ডিটেল দেখবো আর কি। ওকে। ওকে, চলো। তো এটা তোমরা তো সবাই জানো, তোমরা তো এই কোর্সেই পড়ছো, এটা ডিটেলস, ব্যাচ ডিটেলস। আচ্ছা। ওকে। তো আমরা এর আগে পর্যন্ত কি পড়লাম? আমরা দেখলাম যে ভারতে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংল্যান্ড থেকে ভারতে এসেছিল একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ব্রিটিশদের কোনো একটা কোম্পানি ছিল এটা। কোম্পানিটার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1757 পর্যন্ত এটা একটা ট্রেডিং কোম্পানি ছিল। মানে এ কেবলমাত্র বাণিজ্য করবে ভারতে। কিন্তু 1757-এর কোন যুদ্ধ হয়েছিল? 1757-এ যখন পলাশির যুদ্ধ হলো, তখন তারপর থেকে এই কোম্পানিটা বাণিজ্য যেমন করছিল, তো আগের মতো করলো, আগের মতো করতে থাকলো, প্লাস এর আন্ডারে অনেক পলিটিক্যাল পাওয়ার, মানে রাজনৈতিক ক্ষমতাও চলে আসলো। মানে কি, অ্যাকচুয়ালি এক প্রকারে বলতে পারো শাসনও করতে শুরু করলো। আর শাসন করা মানে কি করা? যে ট্যাক্স নির্ধারণ করা, দেশের আইন কেমন হবে সেটা নির্ধারণ করা, ঠিক আছে? দেশের যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশন নির্ধারণ কে করে? মানে ওই দেশের শাসনকর্তা করে। তো যখন থেকে পলাশির যুদ্ধ হলো, পলাশির যুদ্ধের পর থেকে ট্রেডিং কোম্পানি হিসেবে বাণিজ্য মানে করতে থাকলো। প্লাস ওর মধ্যে ওই মানে ইংরেজদের পলিটিক্যাল পাওয়ারও চলে আসলো। মানে ওরা রাজ্য, মানে দেশটার কিছু কিছু অংশে ওরা শাসন শাসন ক্ষমতাও পেয়ে গেল। ওকে। তো তারপরে তো আমরা লাস্ট ক্লাসে পড়লাম যে রেগুলেটিং অ্যাক্ট এসছে, বিভিন্ন চ্যাটার অ্যাক্ট এসছে, এগুলো আমরা পড়েছি। এবারে আমরা দেখব তো 1857, মানে প্রায় আরো 100 বছর পরে এমন কি হলো। 1757-এর পরে তো দেশটা মানে ইংরেজরা ভালোভাবেই কাটাচ্ছিল আমাদেরকে অত্যাচার করে, তাই না? বাণিজ্য করছিল, ট্যাক্স তো দিচ্ছিল না, প্লাস আমাদের থেকে ট্যাক্স নিচ্ছিল, আরো অনেক অন্যান্য নিয়ম নিয়ম চালু করেছিল। তাহলে 1757 থেকে 100 বছর পরে এমন কি হলো যে 100 বছর পরে 1857-তে মহাবিদ্রোহ শুরু হলো? ওকে, দেখেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে 1757-এর পর থেকে, এই যে 1757-এর পর থেকে আর 1857 পর্যন্ত, এই যে 100 বছর ওরা বাণিজ্য করছে, ট্রেডও করছে, প্লাস রুলও করছে। তখন কি হলো? তখন ওদের কারণে ভারতবর্ষের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন সেক্টরের মানুষ, যেমন তুমি বলতে পারো আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান রুলার্সরা, শাসকরা, যে সমস্ত সিপাহী ছিল সিপাহীরা, জমিদাররা, কৃষকরা। প্রিজেন্ট মানে কি? প্রিজেন্ট মানে হলো কৃষক। কৃষকরা, বাণিজ্যিকরা, আর্টিসিয়ানস মানে কি? হস্তশিল্পী, যারা ছিল হস্তশিল্পীরা, আর যারা আমাদের ধর্মীয় লোক ছিল, পণ্ডিত মৌলবী, এরা আর কি। তো এরা কি করলো? প্রত্যেকটা সেক্টরের মানুষ এই ইংরেজদের শাসনে অত্যাচারিত এবং অসন্তুষ্ট ছিল। ঠিক আছে? আমরা এক এক করে দেখবো যে কেন এরা অসন্তুষ্ট ছিল। বাট এই যে 1757 থেকে 1857-এর এই যে বিগত 100 বছর ধরে ইংরেজরা এখানে রাজত্ব করছিল, হঠাৎ করে বাণিজ্যিক কোম্পানি থেকে শাসন করতে শুরু করলো, তখন সমস্ত ভারতবর্ষের সমস্ত সেক্টরের মানুষ অসন্তুষ্ট ছিল। কেন অসন্তুষ্ট ছিল স্যার? কেননা এই সময়ে এই সময়ে অনেক রিলিজিয় এবং পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছিল। মানে কি, রাজনৈতিক এবং ধর্মীয় ভায়োলেন্স দেখা দিয়েছিল। বিভিন্ন কৃষক বিদ্রোহ হয়েছিল।
আমরা এর পরের ক্লাসে কৃষক বিদ্রোহগুলো নিয়ে পড়বো, যে কি কি কৃষক বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে। বিভিন্ন তোমার আদিবাসীদের বিদ্রোহ হয়েছিল। সরি, এর আগেরটাই হবে আদিবাসী ট্রাইবেল মুভমেন্ট। বিভিন্ন আদিবাসীদের বিদ্রোহ হয়েছিল, যেমন সাঁওতাল বিদ্রোহ। ঠিক আছে, এইসব বিদ্রোহ হয়েছিল। তারপরে বিভিন্ন কৃষক বিদ্রোহ হয়েছিল, এই যে 100 বছরে, বিগত 1757 থেকে 1857 পর্যন্ত, এই যে টানা 100 বছরটা গেছে না, এই 100 বছরে এই জিনিসগুলো হয়েছিল। কৃষক বিদ্রোহ হয়েছিল, এবং সাধারণ জনগণ বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণে বিদ্রোহ করেছিল। ওকে। তো নানান স্তরের মানুষ বিদ্রোহ করেছিল, কেননা আমরা একটু আগে দেখলাম স্যার, প্রত্যেকটা স্তরের মানুষ খুবই অসন্তুষ্ট ছিল। ওকে, চলো। আচ্ছা, এবার আমরা তাহলে দেখি যে এই বিদ্রোহটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল কখন, এবং এর পিছনে একদম আর্জেন্ট বা কি বলে, আগুনে মানে সকলে পুরোপুরি ক্ষিপ্ত, বাট একটা কিছু কারণে, মানে কোন জিনিসটা দেশলাই কাঠির কাজ করেছিল সেটা আমরা দেখে নিই। সেটা হলো কি, 1857-এর স্পার্ক, মানে কোন জিনিসটা ঠিক দেশলাই কাঠির কাজ করেছিল সেটা দেখ। আগে কি হতো, আগে এরকম বন্দুক ব্যবহার করা হতো 1857-এর আগে। ঠিক আছে। সরি, এই বন্দুকটা ব্যবহার করা হতো। ঠিক আছে। এই বন্দুকটা কি, এই উপরের পোর্শনটাকে বলা হয় ব্যারেল। ঠিক আছে। এই ব্যারেলের মধ্যে প্রথমে গান পাউডার ভরা হতো। প্রথমে কি ভরা হতো, প্রথমে গান পাউডার ভরা হতো, তারপরে এর মধ্যে বুলেট ভরা হতো। ওই জন্য এক একটা এক একটা সিপাহীকে এই দুটো দুটো ভারী ভারী ব্যাগ বহন করতে হতো। প্লাস এই দুটো ভরতে গেলে অনেকটা টাইম কনজিউমিং ছিল, অনেক টাইম কনজিউমের ব্যাপার। প্রথমে বারুদ ভরো, তারপরে বুলেট ভরো, তারপরে লোড করো। ঠিক আছে, টাইম কনজিউমের ব্যাপার ছিল। ওল্ড যে রাইফেলটা ছিল সেটা এই সিস্টেমে ছিল। ইংরেজরা কি ভাবলো, ইংরেজরা ভাবলো যে আমরা যদি নতুন একটা রাইফেল আনি এবং সেটাকে এরকম সিস্টেমে চালাই, এরকম একটা পুরোপুরি রেডি করা কাটেজ থাকবে। কাটিজ, কাটিজ মানে কি, থলি, যেখানে আমার বারুদ ভরা থাকবে এবং ওর উপরে বুলেটটাও থাকবে। শুধু আমার কাজ হবে এটাকে, এই, আর এইটার নাম হলো কার্তুজ। ঠিক আছে। এটাকে আমি, এই কার্তুজটাকে কেটে দেব, দিয়ে এটাকে এর মধ্যে ঢেলে দেব। এর ফলে কি হলো, কেবল আমার সিঙ্গেল ব্যাগে আমার কাজ হয়ে যাবে। সৈনিককে দু দুটো করে ব্যাগ বহন করতে হবে না, এবং এটা অনেকটা শর্ট টাইমে হয়ে যাবে। কোনো টাইম কনজিউমিং মানে এক্সট্রা টাইমের ব্যাপার নয় এটা। ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো এই কার্তুজে। কি না, দেখে নাও এখানে, এই যে এই যে এর মধ্যে দেখো গান পাউডার ছিল, এই যে এখান থেকে এতটুকু গান পাউডার, আর এটা আমার কি, এটা আমার বুলেট। ঠিক আছে, এটা গান পাউডার, এটা আমার বুলেট। এবারে এটা যাতে নষ্ট না হয়, এর চারিদিকে বিভিন্ন চর্বির আবরণ দেওয়া আছে, যাতে জলে ভিজে বা বাতাস লেগে এটা যাতে কোনো নষ্ট না হয়ে যায়। এবং এই এখানে এখানে এই চর্বিটাকে এরকম পুঁটলি পাকিয়ে রেখে দেওয়া হয়। ঠিক আছে। আর এই চর্বিতে ছিল লার্ড আর ট্যালো। লার্ড মানে কি, শূকরের চর্বি, এবং ট্যালো মানে কি, বিফ। ঠিক আছে। এই চর্বি, এই দুটো, মানে এই যে কার্তুজটা, এই দুটো চর্বিকে মিক্স করে বানানো। এর ফলে কি হলো, এর ফলে দেখো, যখন সিপাহীরা এরকম ভাবে মুখ দিয়ে ওটাকে কাটতে হবে প্রথমে, তারপরে এরকম ঢালতে হবে বন্দুকের মধ্যে, তারপরে রড দিয়ে ওটাকে ভিতরে পিষে দিতে হবে। ঠিক আছে। কিন্তু সমস্যাটা হলো এই কাটাতে। কেননা আমরা সবাই জানি যে আমাদের এখানে বেশিরভাগ সোলজার হিন্দু, এবং তারপরে সোলজার বেশিরভাগ হলো মুসলিম। আর এখানে এমন দুই প্রকারের প্রাণীর চর্বি দেওয়া আছে, যেখানে আমার হিন্দু ধর্মের মানে সিপাহীদের যেটা ধর্মবিরোধী কাজ হয়ে যাবে, এবং মুসলিম ধর্মের সিপাহীদেরও ধর্মবিরোধী কাজ হয়ে যাবে।
আর এই জিনিসটাই এর ফলে বিভিন্ন সিপাহীরা, বিভিন্ন আর্মিরা, বিভিন্ন আর্মি ম্যানরা এটাকে ইউজ করতে নাকচ করে দেয়। এবং এই জন্যই ঠিক এই জিনিসটাই দেশলাই কাঠির কাজ করে এবং মহাবিদ্রোহ শুরু হয়। তাহলে স্যার এটা কি এই রকম মানে শুধুই কি এটা কারণ ছিল? না, আরো অনেক কারণ ছিল। কিন্তু শেষমেশ এই জিনিসটা সামনে চলে আসার পরে আর কারোর ধৈর্য ক্ষমতা ছিল না, সঙ্গে সঙ্গে সবাই মানে ওপেনলি বিদ্রোহতে নেমে গিয়েছিল। এবার একটা কথা এখানে তোমাদের বলে রাখি, এই যে ব্যাপারটা আমি তোমাকে বললাম, এটা কিন্তু ইংরেজরা, ইংলিশ ম্যানরা এরা কখনো এটা মানতে চায়নি। বাট ইন্ডিয়ানসরা এটাকে বলে বেড়াতো যে না এটাই ঠিক। এই কার্তুজ ব্যবহার করা হতো যে দু ধরনের চর্বি দিয়ে তৈরি। কিন্তু মানে ইংরেজ ম্যানরা এটা কখনো স্বীকার করেননি। ঠিক আছে, এটা একটু জেনে রাখা ভালো। ওকে, তাহলে কার্তুজের ব্যাপারটা প্রত্যেকের বোঝা গেছে। কার্তুজের ব্যাপারটা কি, কোনো সমস্যা আছে? ওকে, নেক্সট চলো। এবারে যখন এই কার্তুজের ব্যাপারে আমাদের প্রশ্ন এলো, তখন কি হলো? তখন দেখা গেল যে এই যে মানে বহরমপুরে, বহরমপুরে এক ধরনের যে সেনাবাহিনীর ছাউনি ছিল তারা এটাকে অস্বীকার করলো। ফেব্রুয়ারি 1857। আচ্ছা, যদি বলা হয় এই কার্তুজ কবে ইস্যু করা হয়, এটা ডিসেম্বর 1856-তে এই বন্দুকটা প্রথমে মার্কেটে এসেছিল, এনফিল্ড রাইফেল। ঠিক আছে, ডিসেম্বর 1856-তে মনে রাখবে। তো ফেব্রুয়ারি 1857-তে বহরমপুরের সেনাবাহিনীরা কি করলো, ওরা না করে দিল। ব্যারাকপুর বলল আমরাও করব না, অবদের সেনা ছাউনি বলল আমরাও করব না। এবং ধীরে 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 প্রত্যেকে কি বলল যে আমরা এই বন্দুক ব্যবহার করব না। এবং মেরুতে মেরুতে কি হলো 24শে এপ্রিল 1857 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এখানে 90 জন, প্রায় 90 জন সেনাবাহিনী মানে ওখানে থার্ড যে ব্যাটালিয়নটা ছিল সেখানকার 90 জন সেনাবাহিনী এই কার্তুজ ব্যবহারে ওটাকে রিফিউজ করলো, ওটাকে ডিনাই করলো যে আমরা ব্যবহার করব না। আর এর ফলে মানে প্রায় 85 জনকে কি করলো, সঙ্গে সঙ্গে ইংরেজরা কারাগারে বন্দি করে দিল। ঠিক আছে, 24শে এপ্রিল 1857 খ্রিস্টাব্দে ওরা যখন মানা করলো তখন 85 জনকে 10 বছরের জন্য কারাগারে বন্দি করে দিল। ঠিক আছে, এবং তারপরেই আর এই কারণেই মেরুতে সর্বপ্রথম ফার্স্ট এই রিভোল্টটা দেখা গিয়েছিল। ঠিক আছে, এবং এখানে মানে একদম দেখো এখানে কবে বলছে, তোমার 24শে এপ্রিল, এবং কিছুদিন পরে 10ই মে। 10ই মেতে কি হলো, ওখানে যেহেতু ওখানকার সেনাবাহিনীরা বিদ্রোহ করেছিল তাই ওদেরকে আবার রিলিজ করে দিতে ইংরেজ সরকার বাধ্য হয়েছিল, মানে চাপে পড়ে ওদেরকে আবার রিলিজ করে দিয়েছিল। ওকে, বাট কথা হলো স্যার, এখানে ফেব্রুয়ারিতে আপনি বললেন 1857 খ্রিস্টাব্দে ওখানে মানে বহরমপুরের সেনাবাহিনীর এটা রিফিউজ করে আন্দোলন করেছিল। ব্যারাকপুরে তাই হলো, মেরুতে তাই হলো, অযোধ্যায়ও তাই হলো। তাহলে এইটা কেন, যে যদি বলা হয় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সর্বপ্রথম কোথায় চালু হয়, সেটা হবে মেরুতে, এটা কেন? বহরমপুর ব্যারাকপুরকে আমরা ধরি না কেন? এর একটা কারণ আছে। মেরুতের সেনাবাহিনীরা মেরুতের সেনাবাহিনীরা 24শে এপ্রিল 1857 খ্রিস্টাব্দে ওরা দিল্লিতে চলে যায়। ঠিক আছে, ওরা দিল্লিতে চলে যায়, দিল্লির দিকে মুভমেন্ট করে। এবং যখনই দিল্লির দিকে মুভমেন্ট করে, দিল্লিতে গিয়ে ওরা প্রথম বার এই বিদ্রোহ, ওখানে যে ইংলিশ সেনাবাহিনীদের ছাউনি ছিল, ইংলিশ যে আর্মিরা ছিল তাদের সাথে ওরা ফাইট করে বিদ্রোহ শুরু করে। যেহেতু মেরুতে সেনাবাহিনীরা দিল্লির দিকে এগিয়ে গিয়ে দিল্লিতে প্রথমবার ইংরেজদের সেনাবাহিনীর সাথে লড়াই করেছিল, তাই আমরা বলবো মেরুতে। যদি বলা হয় কোথায় সর্বপ্রথম মহাবিদ্রোহের সূচনা হয়েছিল, বলবে মেরুতে। ওকে, ফার্স্ট টাইম এখানে মহাবিদ্রোহের সূচনা হয়, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ঠিক আছে, চলো।
এবার দিল্লিতে কেন গিয়েছিল না গিয়েছিল আমরা সব একটু পরে পড়বো। ওকে, এটা একটা আমি ওভারভিউ দিলাম। হ্যাঁ, এখানে আর একটা কথা বলি। এই যে মহাবিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, এই যে মহাবিদ্রোহ হয়েছিল, এর এর সিম্বল কি ছিল? এর সিম্বল ছিল লোটাস, মানে পদ্ম ফুল, এবং চাপাতি। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এবার আমরা দেখবো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের কারণ সমূহ কি কি কারণে হয়েছিল। স্যার, আমরা তো এক্ষুনি দেখলাম যে একদম ইমিডিয়েট কোন কারণে এটা হলো, সেটা হলো কার্তুজ। কার্তুজের ম্যাটারটা দেশলাই কাঠির মতো কাজ করেছিল। কিন্তু এছাড়াও কি কোনো কারণ ছিল না? অবশ্যই ছিল। এখানে ইকোনমিক কস্ট ছিল, মানে অর্থনৈতিক কারণ ছিল। পলিটিক্যাল কস্ট ছিল, মানে রাজনৈতিক কারণ ছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ছিল, মানে প্রশাসনিক কারণ ছিল। সোসিও রিলিজিয়াস মানে কি, তোমার ধর্মীয় সামাজিক কারণ ছিল, ধর্মীয় কারণও ছিল, আবার সামাজিক কারণও ছিল। ওকে, ইনফ্লুয়েন্স অফ আউটসাইড ইভেন্টস মানে কি, বহিরাগত বিদ্রোহ, বহিরাগত বহিরাগত যে বিদ্রোহগুলো ছিল সেগুলো এর সাথে জড়িত ছিল। আর একটা কি, ডিসকন্টেন্ট এবং সিপাহী মানে সিপাহীদের অসন্তোষ, সিপাহীদের অসন্তোষ। ঠিক আছে, এই সমস্ত কারণ আমরা এক এক করে পড়বো। তাহলে প্রথমে আমরা পড়বো ইকোনমিক্যাল কজ বা অর্থনৈতিক কারণ। ওকে, তার আগে বলো, আমরা যে এই পর্যন্ত পড়লাম, কারোর বুঝতে কোনো অসুবিধা? ঠিকঠাক এই পর্যন্ত যে যে বুঝতে পেরেছো একটু থামস আপ দিয়ে আমাকে জানিয়ে দাও, তাহলে আমি এবার বাকিটা শুরু করবো। ওকে, চলো। স্যার, এই পর্যন্ত উই হ্যাভ নো এনি প্রবলেম। নেক্সট চলো, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ইকোনমিক্যাল কজ কি ছিল? যতগুলো আমরা কারণ দেখলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইকোনমিক্যাল কজ। ঠিক আছে, দেখো এক 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 করে আমরা পড়বো, কেননা এখানকার মানে ইকোনমিক্যাল কজের সাথে কৃষকরাও জড়িত। কৃষকরাও এখানে অসন্তুষ্ট হয়, হস্তশিল্পীরাও অসন্তুষ্ট হয়, এবং ব্যবসায়ীরাও অসন্তুষ্ট হয়। এই তিন প্রকার মানুষ এই ইকোনমিক্যাল কারণের সাথে জড়িত। তাহলে একবার এক এক করে পড়ি। প্রথম কি আছে? প্রথম দেখো, আমরা সবাই পড়েছিলাম এর আগের ক্লাসে, পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত, রাওয়াতওয়ারি বন্দোবস্ত এবং মহলবাড়ি বন্দোবস্ত। আমরা পড়েছিলাম না, পাঁচশালা, দশশালা, এই তিনটে ছাড়াও আরো কি ছিল? পাঁচশালা, একশালা, এগুলো সব মানে ভূমি বন্দোবস্ত ছিল, ভূমি সংস্কার আইন ছিল। এখানে কি হয়, এখানে কৃষক ইংরেজরা দায়িত্ব দেয়, এক একটা জমি, এক একটা জমিদারের দায়িত্ব দেয়। ইংরেজরা এক একটা জমিদারের দায়িত্ব দিত। জমিদার কি করতো, এক একটা কৃষককে এই ল্যান্ডটা চাষ করতে দায়িত্ব দিত। এবং এক এবং এখানে ট্যাক্স কি ছিল? ট্যাক্স ছিল ফিক্সড, এবং এই ট্যাক্সটা প্রচুর পরিমাণে ট্যাক্সটা ছিল, যে কোনো অল্প স্বল্প ট্যাক্স তা না। এবার কৃষক যখন দেখছে যে জমির কোয়ালিটি জমির কোয়ালিটি ডাউন হয়ে যাচ্ছে, তখনও কিন্তু ট্যাক্স কমাচ্ছে না, ট্যাক্স ফিক্সড আছে। ফলে কৃষকরা কি করতো, বাধ্য হয়ে ওই জমির কোয়ালিটি বাড়াতে যারা সুদ ব্যবসায়ী ছিল, মানি লেন্ডার ছিল, সেখান থেকে টাকা ধার নিত। টাকা ধার নিয়ে ওই জমির কোয়ালিটি বৃদ্ধি করিয়ে সেখানে চাষ করত, চাষ করে কি করলো, ট্যাক্সটা দিত। বাট এই যে টাকাটা ধার নিল, এই টাকাটা চোকাবে কি করে? এরকম দিনের পর দিন চলতে 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 কৃষকদের অবস্থা খুবই অসহায় হয়ে পড়ে, এবং বিভিন্ন কৃষক বিভিন্ন জায়গায় সুইসাইড করতে থাকে। ঠিক আছে, এবং এরূপ খবর নিউজ পেপারে বা বিভিন্ন লোকের মুখে মুখে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যে কৃষকদের অবস্থা দিনের পর দিন খুবই অসহায়, খুবই মানে দুর্দশাপূর্ণ হয়ে পড়েছে।
তাহলে এর ফলে কি হলো, কৃষকরা ধীরে 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 ওদের মনে ক্ষোভ জন্মাচ্ছে, এবং বিভিন্ন সময়ে দেখা যাবে, আমরা আগামী ক্লাসগুলোতে পড়বো, যে বিভিন্ন সময়ে কৃষকরা বিদ্রোহ করেছিল। ঠিক আছে, তাহলে এটা এই অর্থনৈতিক কারণে আমরা দেখলাম কৃষকরা কিভাবে ভুক্তভোগী হলো। এবার আমরা চলো দেখি যে হস্তশিল্পী যারা ছিল তারা কিভাবে ভুক্তভোগী হলো। ভালো করে শোনো। প্রথমে আমাদের যে ইন্ডিয়ান যে শাসক আছে, সে কি করত, তার রাজসভায় সে একটা করে হস্তশিল্পী রেখে দিত, বা কিছু কিছু হস্তশিল্পীদেরকে তিনি সাহায্য করতেন, যে ঠিক আছে তোমার হাতের কাজ ভালো, তুমি ইউনিক জিনিস তৈরি করতে পারো, আমি তোমাকে কিছু মানি দিয়ে তোমাকে সাহায্য করছি, তুমি সেই জিনিসগুলো উৎপন্ন করে আমার রাজ্যের সুনাম করো, আমার রাজ্যের মানুষের কাছে ভালো ভালো জিনিস তুমি পৌঁছে দাও। তাহলে কিছু টাকা ধার দিত, হস্তশিল্পীরা জিনিস বানাতো, সেই টাকা দিয়ে জিনিস বানিয়ে ওরা দোকানে দোকানে বিক্রি করতো। ঠিক আছে, ভালো কথা। তাহলে এখান থেকেও একটা ইনকাম হতো হস্তশিল্পীদের, আবার এখান থেকেও ইনকাম হতো, দুদিক থেকেই ইনকাম হতো। ঠিক আছে, এবার আমরা জানি, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে সত্ত্ব বিলোপ নীতি, মনে পড়ছে কি সবার? অধীনতামূলক মিত্রতা নীতি, আমরা এগুলো পড়ে ফেলেছি। এই এই সমস্ত নীতির কারণে রিং ফেন্স পলিসি, এই যে নীতিগুলো ছিল, বা বিভিন্ন সময় ওরা যুদ্ধ নীতিও অবলম্বন করত, যেমন মহীশূরের সাথে যুদ্ধ, মারাঠাদের সাথে যুদ্ধ, শিখদের সাথে যুদ্ধ। এর ফলে ওরা ইন্ডিয়ান যে স্টেট গুলো ছিল সেগুলিকে অধিকার করে নিত, সেগুলিকে মানে সেই সমস্ত রাজাদেরকে হারিয়ে তাদেরকে অধিকার করে নিত। এর ফলে কি হলো, যখন ইংরেজরা এই সমস্ত স্টেটকে অধিকার করে ফেললো, তখন আর এই হস্তশিল্পীদেরকে ও মানে যে মানিটা আগে দান করা হতো সেটা দান করা বন্ধ করে দিল। এবং এই যে বাজারে এই যে বাজারে, ইন্ডিয়ানস যে বিভিন্ন দ্রব্য সামগ্রী, যে ভারতীয় যে দেশীয় দ্রব্য সামগ্রী বিক্রি হতো, সেটাকে বন্ধ করে দিয়ে ইংরেজ কি করলো, নিজের ইংল্যান্ডের দ্রব্য সামগ্রী বিক্রি করতে শুরু করলো। তাহলে যারা হস্তশিল্পী ছিল, তারা এখান থেকেও আর ইনকাম করতে পারছে না, আর এদিক থেকেও ইনকাম বন্ধ। এর ফলে হস্তশিল্পীরাও ধীরে 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 ক্ষুব্ধ হতে থাকলো, অ্যাংরি হতে থাকলো। ওকে, নেক্সট চলো, ব্যবসায়ীদের কি কি ম্যাটারটা আছে দেখে নি। দেখো, আমাদের একটা কথা আছে, ট্যারিফ আছে। ঠিক আছে, ট্যারিফ মানে হলো যে এটা একটা ট্যাক্স। কেমন ট্যাক্স? দেখবে এখন এটা এয়ারপোর্টে বলো, বা বিভিন্ন বন্দরে বলো, পোর্টে বলো, এটা ইউজ করা হয়। মনে করো একটা দেশ আছে আমেরিকা, সেখান থেকে ইন্ডিয়াতে কিছু কিছু মোবাইল ফোন আসছে, কিছু ফোন আনছে, কোনো একটা ব্যবসায়ী ফোন আনছে। এখানকার এয়ারপোর্টে ওই ফোনগুলো যখন নামবে, ওর উপরে কিছু ট্যাক্স দিতে হবে, সেটাকে বলা হয় তারিফ। ওকে, সেটাকে বলা হয় কি, তারিফ। এবারে ভালো করে দেখো, আমাদের ইন্ডিয়ান ব্যবসায়ীরা কি করতো, এরা আমাদের ইন্ডিয়ান যে গুডস সেগুলোকে এক্সপোর্ট করতো, সেগুলোকে বাইরের রাজ্যে পাঠাতো। কি গুডস? বিভিন্ন কটন অ্যান্ড সিল্কের যে যে সমস্ত পোশাক আশাক ছিল। ব্রিটিশরা কি করলো, এই গুডস গুলোর উপরে হাই ট্যারিফ লাগিয়ে দিল, মানে কি, হাই ট্যাক্স লাগিয়ে দিল। মানে এগুলো যখন মানে আর কি বিদেশে যাবে, চাইনা বলো, শ্রীলঙ্কা বলো, বিভিন্ন আরো আরো অন্যান্য দেশে যখন ভারতীয় ব্যবসায়ীরা এগুলোকে পাঠাচ্ছে, তখন এয়ারপোর্ট বা বন্দরে কি করছে, এগুলোর উপরে উচ্চমানের ট্যাক্স নিচ্ছে। বাট ব্রিটিশরা যখন দেশের নিজেদের দেশের যে পণ্য সামগ্রী ইংল্যান্ড থেকে যখন ভারতে আনছে, তখন সেগুলোর উপরে অল্প ট্যাক্স লাগাচ্ছে। এর ফলে কি হলো, ভারতীয় ব্যবসায়ীদের ধীরে ধীরে অবস্থা খারাপ হতে থাকলো, এবং ইংল্যান্ডের ব্যবসায়ীদের ধীরে ধীরে অবস্থা বৃদ্ধি পেতে থাকলো, এবং এর ফলে আমাদের ভারতীয় ব্যবসায়ীদেরও একটা দুর্দশা চলে এলো। আমরা তাই দেখলাম যে ইকোনমিক্যাল কজ কিভাবে কৃষকদের, কিভাবে হস্তশিল্পীদের, এবং কি করে ব্যবসায়ীদের খারাপ অবস্থা এনে দিয়েছিল। ওকে, এই পর্যন্ত কারোর কোনো সমস্যা?
ওকে, নেক্সট আমরা দেখব যে স্যার আমাদের এবং এরপরে আর একটা কারা আছে, তারা আছে জমিদার। আর একটা শ্রেণী কারা? জমিদার। জমিদারদের সাথেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সময় গিয়ে না বাজে ব্যবহার করেছে। কি? মনে করো, এই যে ভূমি ব্যবস্থাগুলো ছিল, এই যে ভূমি ব্যবস্থাগুলো ছিল, ঠিক আছে, যখন এই ভূমি ব্যবস্থাগুলো ধীরে 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 ব্যর্থ হতে থাকলো, তখন ইংরেজ ইংরেজরা কুয়ো ওয়ারেন্টো, যারা পলিটি পড়েছে তারা জানো, বা আমার সাথে যারা পড়বে তখন জানতে পারবে, এই পলিসি অ্যাপ্লাই করতে থাকলো। এই পলিসি মানে কি? কোন অধিকারে, মানে ইংরেজরা ব্রিটিশদেরকে বলতে থাকলো, সরি, ব্রিটিশরা জমিদারদেরকে বলতে থাকলো, কোন অধিকারে তুমি এই জমিটা নিয়ে বসে আছো ভাই? না এই জমি থেকে তুমি কোনো আমার ট্যাক্স দিচ্ছ, না এই জমি থেকে তোমার আমাদের কোনো ইনকাম হচ্ছে, না কোনো প্রফিট হচ্ছে, তাহলে তুমি এই জমিটাকে নিয়ে বসে আছো কেন? জমিটা আমাদেরকে ফেরত দাও। এর ফলে কি হলো, জমিদাররাও ধীরে ধীরে ইংরেজদের প্রতি অ্যাংরি হতে, অসন্তুষ্ট হতে শুরু করলো। ওকে, এবং রাতারাতি জমিদারদের অবস্থা মানে ভিখারির থেকেও খারাপ হতে শুরু করলো। ঠিক আছে, কারণ জমিদারদের কাছে জমি নিয়ে নিলে কিন্তু ওরা ইনকামের কোনো রাস্তা থাকে না। Okay? তো আমরা দেখলাম যে কি কি কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাটা ভারতে অনেক খারাপ হতে শুরু করলো এবং মানুষজন ইংরেজদের প্রতি ক্ষিপ্ত হতে শুরু করলো। প্রথমে রেভিনিউ সেটেলমেন্ট, মানে কি ভূমি ভূমি ব্যবস্থা। তারপরে আমরা দেখলাম কিভাবে ব্রিটিশদের পণ্য সামগ্রী ব্রিটিশরা প্রমোট করছিল, হস্তশিল্পের পণ্য বলো বা অন্যান্য পণ্য বলো। তারপরে দেখলাম কিভাবে ব্রিটিশ ইংল্যান্ড থেকে বিভিন্ন পণ্য সামগ্রী কম ট্যাক্স দিয়ে ইন্ডিয়াতে আনছে, আর ইন্ডিয়ার পণ্য সামগ্রী বেশি ট্যাক্স দিতে হচ্ছে। তারপরে আমরা দেখলাম কুয়ো ওয়ারেন্টো, মানে কোন অধিকারে। এর ফলে সমস্ত স্তরের মানুষ কিন্তু এখন সাফার করছে ইংল্যান্ডের এই, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই অত্যাচারের ফলে। ঠিক আছে, দেখো সমস্ত স্তরের মানুষ, কৃষকরা সাফার করছে, হস্তশিল্পীরা সাফার করছে, ব্যবসায়ীরা সাফার করছে, এদিকে জমিদাররা সাফার করছে, সবাই সাফার করছে, সবাই এখন ক্ষিপ্ত। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা দেখবো পলিটিক্যাল কজ। কি 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 রাজনৈতিক কারণ কি কি আছে এই মহাবিদ্রোহের পিছনে? দেখো, ইংরেজদের খুব লোভ ছিল। যদি বলো মানি ছাড়া আরো দুটো জিনিস কি কি ছিল, একটা হলো পাওয়ার আর একটা হলো প্রেস্টিজ। এই দুটো জিনিসের লোভ ওদের প্রচুর ছিল। এবং এর ফলে ইংরেজরা পাওয়ার এবং প্রেস্টিজ দুটো ওরা কিভাবে পাবে? যখন ওরা ইন্ডিয়ান স্টেট গুলোকে নিজেদের আন্ডারে নেবে। ঠিক আছে, তো ইন্ডিয়ান স্টেট গুলোকে যখন নিজেদের আন্ডারে নিয়ে নিচ্ছিল, তখন ইন্ডিয়ান স্টেটের যে রাজারা ছিল তারাও কিন্তু অ্যাংরি হতে শুরু করলো যে ইংরেজরা আমাদেরকেও ছাড়ছে না। স্যার কিভাবে নিচ্ছে? কখনো কখনো যুদ্ধ করে নিচ্ছে, কখনো কখনো রিং ফেন্স পলিসি অ্যাপ্লাই করছে, আমি এগুলো পড়িয়েছি। কখনো কখনো সত্য বিলোপ নীতি অবলম্বন করছে, কখনো কখনো অধীনতামূলক মিত্রতা নীতি অবলম্বন করছে। এর ফলে কি হলো, রাজনৈতিক এগুলোকে আমরা বলবো রাজনৈতিক কারণ। মানে এগুলোর ফলে ইংরেজরা ধীরে 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 ভারতে ওদের শাসন ব্যবস্থার পরিধি বাড়াচ্ছে, ইন্ডিয়ান স্টেট গুলোকে নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছে। ওকে, নেক্সট নেক্সট আছে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ, মানে কি প্রশাসনিক কারণ কি আছে? প্রশাসনিক কারণ বলতে, ইংরেজরা যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যখন এখানে ভারতবর্ষ জুড়ে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছড়িয়ে পড়েছিল, তখন আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে ওরা প্রচুর পরিমাণে করাপশন করত। বিভিন্ন ধরনের করাপ্টেড পলিসি, মানে যে যে পুলিশরা ছিল, করাপ্টেড পুলিশরা জনগণদের উপরে অত্যাচার করত, মারধর করত, ঘুষ নিত। বিভিন্ন ধরনের অফিসিয়ালসরাও মানে করাপশন করত। এবং আমাদের যে কোর্ট ছিল, বিচার ব্যবস্থা ছিল, সেখানকার অফিসিয়ালসরাও খুবই করাপ্টেড ছিল। মানে পুরো সিস্টেমটাই করাপশন ছিল, পুরো সিস্টেমটাই অনৈতিক ছিল।
এবং এর ফলে আমাদের যে মানে সিভিলিয়ানরা ছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে সাফার করছিল। তাই এটা আমাদের প্রশাসনিক কারণ হিসেবেও ধরা যেতে পারে। নেক্সট যদি বলো সোশ্যাল রিলিজিয়াস কজ কি আছে, দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অফিসিয়ালসরা থাকতো এরা নিজেদেরকে এদের মধ্যে খুবই রেসিয়াল মেন্টালিটি ছিল। রেসিয়াল মেন্টালিটি মানে কি? জাতি মানে জাতভেদ, জাতভেদ করা, ঠিক আছে? মানে কি? এরা ওভার টোনে কথা বলতো, এই এখানে এসো, এই ওদিকে যাও, এই তুমি এখানে ঢুকবে না, এই তুমি এটা ছোঁবে না, এরকম ওভার টোনে কথা বলতো। নিজেদেরকে সুপেরিয়র দেখাতো, যে এই তোমরা নিচু জাতি, আমরা উচ্চ জাতি, ঠিক আছে? ভারতবর্ষের লোকেদেরকে ক্যারেক্টার নিয়ে নোংরা নোংরা কথা বলতো, ঠিক আছে? এগুলোর ফলে কি হলো, ভারতবাসীরা ইংরেজদের উপরে ধীরে 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 ক্ষুব্ধ হতে শুরু করলো, ঠিক আছে? এই সমস্ত রেসিয়াল মেন্টালিটি মানে জাতভেদের ফলে ভারতবর্ষকে ঢুকতে দিত না। কোনো যদি অনুষ্ঠান হতো সেখানে বলা হতো কুকুর এবং ভারত, ডগ এবং ইন্ডিয়ানসদের প্রবেশ নিষেধ, মানে ভারতবর্ষীদের কুকুরের সাথে তুলনা করা হতো। এই জিনিসগুলো ভারতীয়দের মধ্যে ধীরে 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 ক্ষোভের জন্ম দিতে থাকে। নেক্সট কি? দেখো ভারতবর্ষে আমরা কি জানি, ভারতবর্ষে তখন হিন্দু রিলিজিয়ান, মুসলিম রিলিজিয়ান, বুদ্ধিজম এবং জৈনিজম, এই রিলিজিয়ান গুলো মেনলি ভারতবর্ষের মানুষদের মধ্যে থাকতো। এবং যখন ব্রিটিশরা ভারতে শাসন করতে শুরু করলো, তখন ভারতবর্ষে ব্রিটিশরা খ্রিস্টান মিশনারি মানে কি, খ্রিস্টানদের একটা গ্রুপ, খ্রিস্টানদের একটা গ্রুপ ভারতে আসতে শুরু করলো এবং এসে নিজেদের ধর্মকে স্প্রেড করতে শুরু করলো, ঠিক আছে? এর ফলে ইন্ডিয়ান যে মানুষগুলো ছিল তারা কিন্তু ধীরে ধীরে এটাকে ঠিকভাবে নিচ্ছিল না, যে আমাদের ধর্মভেদ করার চিন্তা ভাবনা করছে, আমাদের ধর্মকে পাল্টানোর চিন্তা ভাবনা করছে এই ব্রিটিশরা, এবং এটা একটা অন্যতম একটা অসন্তোষের সৃষ্টি করে। ওকে, নেক্সট কি? নেক্সট বিভিন্ন সোশিও রিলিজিয়াস কজ আছে, মানে 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 কি বলবো, ধর্মীয় সামাজিক যে কারণগুলো সেটা। এটা কিন্তু তোমার এখন দাঁড়িয়ে মনে হবে স্যার এগুলো ঠিক, বাট তখনকার দিনে মানুষদের মেন্টালিটিতে মানে মানুষদের নজর থেকে তুমি দেখার চেষ্টা করো, তোমার কিন্তু এগুলো ভুল মনে হবে। কেননা তখন তো ওরা পড়াশোনা জানতো না, না ওরাই মনে করতো এটাই ঠিক। যেমন কি, ব্রিটিশরা যখন ভারতবর্ষ থেকে সতী প্রথাকে বিলুপ্ত করে দেয়, তখনও কিন্তু ভারতবর্ষের মানুষরা রেগে গিয়েছিল। তুমি তো বলবে স্যার এটা তো ঠিক, এটা তো মানে ভালো কাজ করছে না। আমি এখন বুঝতে পারছি ভালো কাজ করছে, কিন্তু তখনকার মানুষদের, আমাদের যে ইন্ডিয়ানটা ছিল ওরা তো অতটা শিক্ষিত ছিল না, না? তো তো ওরা কি ভাবতো, যে আমাদের একটা প্রথাকে বদলানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? সতীদাহ প্রথা যখন মানে বন্ধ করে দেওয়া হয় তখন ব্রিটিশদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। যখন বিধবা বিবাহ আইন প্রচলন করা হয় তখনও ইংরেজদের উপরে ক্ষুব্ধ হয়ে গেল। মহিলাদের শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছিল, তখনও ক্ষুব্ধ হয়ে গেল যে আমাদের মহিলাদের এবারে বাইরে পাঠানোর চিন্তা ভাবনা করছে, ঠিক আছে? বিভিন্ন মসজিদ ও মন্দিরের যে ল্যান্ড ছিল, যে জমি ছিল, তার উপরে ট্যাক্স নিতে শুরু করলো। এবং রিলিজিয়াস ডিসঅ্যাবিলিটিস যে অ্যাক্ট আনলো, রিলিজিয়াস ডিসঅ্যাবিলিটিস অ্যাক্ট মানে কি, যে এই অ্যাক্টের মাধ্যমে আমাদের যে যদি কোনো, আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম, যদি কোনো রাজার যদি কোনো রাজার কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে সেই রাজ্যটা ইংরেজরা নিয়ে নেবে। কিন্তু এর আগে কি ছিল, এর আগে ছিল সেই পুত্র সন্তান না থাকলে সেই রাজ্যটা অন্য কোনো ভারতীয় রাজা নেবে। তো ইংরেজরা এটা নিজেদের মতো করে রুল বানালো। তাহলে এই সব কারণের ফলে ভারতীয়রা কিন্তু আসলে ইংরেজদের উপরে রেগে যাচ্ছিল, অ্যাংরি হয়ে যাচ্ছিল। কেন? দেখো কিছু কিছু কারণ তোমার মনে হবে ঠিক স্যার এখন কিন্তু তখনকার দিনে মানুষের মেন্টালিটির কথা ভেবে দেখো, ওরা কিন্তু এটাকে ভুল ভাববে। ঠিক আছে, এই যে তিনটে কারণ আমি দেখালাম, এই যে চারটে কারণ, এগুলো তো ঠিক কারণ, কিন্তু তখনকার দিনে মানুষ কিন্তু এটাকে ভুল ভাবে নেবে। ওকে, এবং আহ তাহলে এটা হলো সোসিও রিলিজিয়াস। এবার হলো ইনফ্লুয়েন্স অফ আউটসাইড ইভেন্ট। আউটসাইড ইভেন্ট মানে কি, যখন ভারতে ইংরেজরা শাসন করছিল 1757 থেকে 1857-এর মধ্যে, বিভিন্ন বাইরের দেশের সাথে বিভিন্ন বিদ্রোহ হয়েছিল। কি? আফগানদের সাথে বিদ্রোহ হয়েছিল, আফগানদের সাথে বিদ্রোহতে ইংরেজরা
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল, হেরে গিয়েছিল। পাঞ্জাবদের সাথে বিদ্রোহ হয়েছিল, ক্রিমেন যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তো এই সমস্ত যুদ্ধ আমাদের কাছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট শুধু এটুকু জানো, যখন এই সমস্ত বিদ্রোহগুলো হচ্ছে তখন কিন্তু ভারতীয়রা বুঝতে পারলো যে যদি ওরা ইংরেজদেরকে হারাতে পারে, আমরা কেন পারবো না। ভারতীয়দের মনে একটা কনফিডেন্স গ্রো করতে থাকলো, ঠিক আছে, যে ওই সমস্ত অঞ্চলের মানুষরা যদি ইংরেজদেরকে দমন করতে পারে, হারাতে পারে, তাহলে আমরা কেন পারবো না। তাহলে এটাও কিন্তু ভারতীয়দের মনে এক প্রকারের কনফিডেন্স গ্রো করতে সাহায্য করেছিল। ওকে। এবং আমাদের যে আহ, এবং এবং কি বলছে, ডিসকন্টেনমেন্ট এবং সিপাহী, মানে সিপাহীদের মধ্যে অসন্তোষ কি করে তৈরি হয়েছিল, এরও অনেকগুলো কারণ আছে। কি, কিছু সিপাহী ছিল হিন্দু, কিছু সিপাহী ছিল মুসলিম। এবং ইংরেজরা কি বলল, যে সিপাহীতে ইন্ডিয়ান আর্মিতে যারা চাকরি করবে তারা মাথায় তিলক দিতে পারবে না, এবং মাথায়, সরি, কপালে তিলক দিতে পারবে না এবং মাথায় টুপি পরতে পারবে না। এর ফলে যে সমস্ত হিন্দু এবং মুসলিম সিপাহী ছিল তারা কিন্তু এটাকে মেনে নিতে চায়নি, তারা অসন্তোষ হয়েছিল এবং তারা ধীরে 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 ব্রিটিশদের প্রতি ক্ষোভ, মানে তাদের মনে বাড়ছিল আর কি। এছাড়া আরো অনেক কারণ আছে। কি কারণ আছে, এই যে যেমন আছে জেনারেল সার্ভিস মানে এনলিস্টমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে কি বলা আছে, যে ব্রিটিশরা চাইলে, এই যে লর্ড ক্যানিং ছিল তখন, কি যখন মহাবিদ্রোহ হয়েছিল তখনকার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলতে পারো, বা বলতে পারো ভাইসরয় ছিল, ঠিক আছে। ইনি কি বলেছিল, ইনি বলেছিল যখন যেখানে প্রয়োজন হবে, এনিহোয়ার, যখন যেখানে প্রয়োজন হবে, বেঙ্গলের আর্মিদেরকে সেখানেই পাঠানো হতে পারে, কোনো রকম কারোর মানে মান্যতা দেওয়া হবে না। কিন্তু আমরা এটাকে আমাদের জানতে হবে, তখনকার দিনে হিন্দু হিন্দু ধর্মের যে সমস্ত ব্যক্তি ছিল, তারা এই যে ওশান, আমাদের যে সমুদ্রকে ক্রস করাটা অভিশাপ মনে করত, ঠিক আছে, সমুদ্র পার করাটা অভিশাপ মনে করত। এবং এই জন্য যখন ইংরেজরা বলল যে আমরা ভারতীয় সৈনিকদেরকে যেখানে খুশি সেখানে পাঠাতে পারি, এটা কিন্তু ইন্ডিয়ান আর্মিরা ঠিকভাবে নেয়নি, বিশেষ করে যারা হিন্দু ধর্মের আর্মিরা ছিল। তারা দেখেছিল যে সমুদ্র পার করাটা আমার কাছে একটা অভিশাপ, আমার ধর্ম চলে যাবে। ফলে ওরা কিন্তু প্রতিবাদ জানিয়েছিল। তাই ইংরেজদের যে জেনারেল সার্ভিস একটা ছিল সেটাও ভারতীয়দের মনে ক্ষোভ আনে। এই যে মাথায় টুপি পরা, কপালে তিলক দেয়, এটা যেমন ওরা মানা করেছিল, এটাও ওদের কাছে একটা ক্ষোভ হয়েছিল। এছাড়াও কি হয়েছিল, আমাদের ভারতীয়দের পেমেন্ট কম দেওয়া হতো ভারতীয় সৈনিকদের, কিন্তু ব্রিটিশদের পেমেন্ট বেশি দেওয়া হতো। তো এটাও একটা কারণ। এর এছাড়াও আমাদের ভারতীয়রা যখন বাইরে গিয়ে যুদ্ধ করত, তখন তাদের কোনো ফরেন সার্ভিস অ্যালাওয়েন্স দেওয়া হতো না। মানে এখন তুমি যদি পুলিশের চাকরি করো না, তোমার যদি পুরুলিয়াতে, তোমার যদি দার্জিলিং এ পোস্টিং পড়ে, তোমাকে একটা এক্সট্রা রিস্ক অ্যালাওয়েন্স দেওয়া হয়। কেন? না, তুমি ঘর বাড়ি ছেড়ে বন জঙ্গলে গিয়ে পড়ে আছো। তখন ওরকম যে সমস্ত ব্রিটিশ বাইরে যেত, পাঞ্জাব, সিন্ধ, এই সমস্ত জায়গায় যেত, সেখানে কি হতো, সেখানে তাদের ফরেন সার্ভিস অ্যালাওয়েন্স একটা এক্সট্রা স্যালারি দেওয়া হতো। সেটা হঠাৎ করে দেওয়া বন্ধ হয়ে গেল। এবং যখন ইংরেজরা অধীনতামূলক মিত্রতা নীতিকে কাজে লাগিয়ে অযোধ্যাটা দখল করে নিল, তখন কিন্তু ওই অযোধ্যাতে অনেক সৈনিকের বাড়ি ছিল। তারা কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ হলো এবং সেনাবাহিনীর পদ ত্যাগ করতে শুরু করলো। ওকে। এর ফলে, এবং এছাড়া আরো একটা কারণ আছে, আমাদের 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের আগে কিন্তু অনেক জায়গায় ছোট ছোট বিদ্রোহ মানে হয়েছিল, সিপাহীরা করেছিল। যেমন বাংলাতে 1764 সালে বিদ্রোহ করেছিল, ভেলোরে 1806 সালে করেছিল, চেন্নাইয়ের ভেলোরে, ব্যারাকপুরে 1825 সালে করেছিল, ফার্স্ট আফগান ওয়ার, এটাও একটা আর্মিদের সাথে ইংরেজদের যুদ্ধ ছিল। তো এগুলো দেখে অন্যান্য জায়গায় আর্মিদের মনে কিন্তু একটা কনফিডেন্স গ্রো করতে থাকলো, যে ওই সমস্ত আর্মিরা যদি বিদ্রোহ করতে পারে, আমরা কেন করতে পারবো না, ঠিক আছে। তাহলে এই সমস্ত গুলো ছিল আমাদের এক প্রকারের কারণ, কারণ সমূহ। তাহলে কারণগুলো বোঝা গেছে। মানে নিয়ে কোনো অসুবিধা কারোর কাছে? কারণ নিয়ে কোনো অসুবিধা কারোর কাছে? ওকে। তো একটু ওয়েট করো, আমি একটু জল খেয়ে নিই।
ওকে, এবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি বিদ্রোহটা কত দূরে ছড়িয়েছিল। পুরো অল ওভার ভারতবর্ষে এই বিদ্রোহটা কত দূরে ছড়িয়েছিল। ঠিক আছে, প্রথমে আমরা মেরুত থেকে শুরু করি। আমরা যখন দেখলাম যে 10ই মে 1857 খ্রিস্টাব্দে মেরুত থেকে দিল্লির দিকে প্রায় 58 কিমি পথ অতিক্রম করে যখন মেরুতে সেনাবাহিনীরা দিল্লিতে আসলো। কেন দিল্লিতে আসলো? কারণ দিল্লিতে তখন ছিল দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, আমাদের বাহাদুর শাহ টু। এটা কে ছিল বলবে, স্যার এটা তো মুঘলদের বাদশা ছিল। ঠিক আছে, শেষ মুঘল বাদশা। যেহেতু তখনও পর্যন্ত বাহাদুর শাহ আলম জীবিত ছিল এবং সকল ছোট ছোট রাজারা মুঘল বাদশাকে তানার আন্ডারে মানে ওরা মনে করতো আমরা মুঘল বাদশার আন্ডারে কাজ করছি অফিসিয়ালি। তাই মেরুতের সেনাবাহিনীরা দিল্লিতে চলে গেল। দিল্লিতে গিয়ে মুঘলদের যে বাদশা ছিল বাহাদুর শাহ জাফর, ওনাকে এম্পেরর অফ ইন্ডিয়া ঘোষণা করলো, ভারতের সম্রাট ঘোষণা করলো, এবং ওনাকে বলল যে আপনি শুধু আমাদের পাশে থাকুন, আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করব। ঠিক আছে, আর দিল্লি থেকেই মানে ওরা যুদ্ধ করতে শুরু করেছিল। কিন্তু এই যুদ্ধটা সর্বপ্রথম কোথায় শুরু হয় সেটা হবে মেরুতে। ঠিক আছে, চলো নেক্সট কি আছে। যখন দিল্লিতে পৌঁছালো তখন ইংরেজদের ওখানে দুজন তাবড়তোবড় ওখানে সৈনিক ছিল। প্রথমে কি, সিমন ফ্রেসার যখন মেরুতে সেনাবাহিনীর উপর অ্যাটাক করতে শুরু করলো, মেরুতে সেনাবাহিনী ওকে হত্যা করে দিল, ওকে কিল করে দিল। ঠিক তারপরে কে আসলো, লর্ড উইলোবাফ। উইলোবাফি যখন আসলো, ইনি হলেন অফিসার ইনচার্জ। ঠিক আছে, এনাকেও কি করলো, মেরুদের সেনাবাহিনীরা এনাকেও মেরে ফেললো, এনাকেও হত্যা করে দিল। এবং এর ফলে ইংরেজরা কিন্তু একটু নড়ে চড়ে বসলো যে এবার বোধহয় আমাদের ফুল ফোর্স নিয়ে মাঠে নামতে হবে। ঠিক আছে, এবং তারপরে কি করলো, তারপরে দেখলো যে মেরুতের সেনাবাহিনীরা দিল্লিতে গিয়ে ইংরেজদের দুজন তাবড়তোবড় সেনাবাহিনীকে মেরে দিল। তখন ওদিক থেকে 285 কিমি দূর থেকে বারেলি থেকে কিছু দল দিল্লিতে চলে এলো। কারা? সেটা হলো সুবেদার বাখত খান। ওকে, সুবেদার বাখত খান। ঠিক আছে, ইনি বারেলিতে নেতৃত্ব দিচ্ছিলেন। এনার এনার 40 বছরের এক্সপেরিয়েন্স ছিল এনার। ঠিক আছে, এনার সেনাবাহিনী নিয়ে কোথায় চলে এলো, দিল্লিতে চলে এলো। এসে কি করলো, বাহাদুর শাহ জাফরের সাথে যুক্ত হলো। ওকে, এবং দিল্লিতে যেহেতু মুঘল বাদশা উইক ছিল, তাই ওখানে পুরো বিদ্রোহটাকে চালানোর জন্য 6 জন আর্মি ম্যান এবং 4 জন সিভিলিয়ানদের নিয়ে একটা কমিটি গঠন করা হলো। ঠিক আছে, এই কমিটিতে কি ছিল, এই কমিটির হেড ছিল জেনারেল বাখত খান। ইনি ছিল এই কমিটির হেড। কেননা যেহেতু মুঘল সম্রাট দুর্বল, তাই এনার ইনি মেনলি দায়িত্বটা নিল অন ফিল্ডে। ঠিক আছে, এবার আমরা দেখবো যে কোথায় কোথায় বিদ্রোহটা অ্যাকচুয়ালি ছড়িয়ে পড়েছিল। দেখো, দিল্লিতে তো আমরা দেখলাম যে এটা কিভাবে হয়েছিল। তারপরে আমরা দেখলাম বারেলিতে, আমরা দেখবো লখনৌতে, দেখবো ফাজিয়াবাদ, দেখবো কানপুর, ঝাঁসি এবং আরা। মেনলি এই কটা স্টেট আমাদের পরীক্ষায় পড়ে, এই কটা স্থান, তো আমরা এর উপরে বেশি জোর দেবো। তো প্রথমে আমরা চলো দেখি কানপুর। আমরা সবাই জানি তখন মারাঠাদের যুদ্ধ নিয়ে আমরা পড়ছিলাম। যখন মারাঠাদের যুদ্ধ নিয়ে আমরা পড়ছিলাম, শেষ পেশোয়া কে ছিল, বাজিরাও টু। ওনাকে বিথুর পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং কি বলা হয়েছিল, ভাই তুমি চলে যাও, তোমাকে মাসে মাসে পেনশন পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা আমরা মারাঠা যুদ্ধ পড়েছিলাম যখন আমরা ইন্দো মারাঠা পড়ি। এবার দেখো, দ্বিতীয় শেষ পেশোয়াকে কে ছিল, দ্বিতীয় বাজিরাও। এনাকে মাসে মাসে পেনশন দেওয়া হচ্ছিল। বাট ইনি যখন মারা গেলেন তখন এনার একটা দত্তক পুত্র ছিল। সেটাকে সেটা ছিল ধন্দুপান্ত। ওকে, এই ধন্দুপান্তের অপর নাম হলো নানা সাহেব। তোমরা হয়তো এই নামটা কমন পাবে, এই নামটা তোমরা শুনে থাকবে নানা সাহেব, বাট এনার অ্যাকচুয়াল নাম ছিল ধন্দুপান্ত। তো যেহেতু এই ধন্দুপান্ত ছিল অ্যাডপ্টেড সান, মানে দত্তক পুত্র, তাই একে পেশোয়া পেশোয়া স্বীকার করতে ইংরেজরা ডিনাই করলো, যে ওকে আমরা পেশোয়া বলে মানবো না। তাই যখন বালাজি বাজিরাও সেকেন্ড মারা যাওয়ার পরে ধন্দুপান্তকে পেনশন দেওয়া থেকে বঞ্চিত করা হয়, যে এনাকে আর পেনশন দেওয়া হবে না।
ধন্দুপান্ত মানে যিনি নানা সাহেব, তিনি তার আর্মি নিয়ে ইংরেজদের উপরে অ্যাটাক করলো, ঠিক আছে। এবং কানপুরে ওই অ্যাটাকটা হওয়ার ফলে কি হলো, ওখানকার যে স্টেশন কমান্ডার ছিল ইংরেজদের সেনাবাহিনীর, স্যার হাফ হুইলিয়ার, ইনি এনাকে হত্যা করে দিল। এবং কানপুরে কি করলো, কানপুরে মহাবিদ্রোহের সূচনা করলো। তাহলে কানপুরে কে নেতৃত্ব দিল, কানপুরে নেতৃত্ব দিল নানা সাহেব। এবং এনার সাথে আর একজন ছিল যিনি খুবই ইম্পর্টেন্ট ছিল, তিনি ছিলেন তাঁতিয়া তোপি, ঠিক আছে। তাঁতিয়া তোপিও এনার সাথে কিন্তু কানপুরের নেতৃত্ব দিয়েছিল। এবং ধন্দুপান যখন এই হুইলারকে মেরে ফেললো, তারপরে উনিও স্বীকার করলো যে হ্যাঁ, আজ থেকে আমি বাহাদুর শাহকে এম্পায়ার অফ ইন্ডিয়ার বলে ঘোষণা করছি, এবং আমি মহাবিদ্রোহের একজন সৈনিক হিসাবে নিজেকে নামাঙ্কিত করছি। ওকে, সেটা তো গেল কানপুরে। লখনৌতে কি হচ্ছে দেখি, চলো। দেখো, লখনৌয়ের যিনি অযোধ্যার নবাব ছিলেন, মানে অযোধ্যার ক্যাপিটাল কোথায় ছিল, লখনৌতে ছিল। অযোধ্যার লাস্ট নবাব ছিল কে, ওয়াজিদ আলী শাহ, ঠিক আছে। এবং যখন আমরা জানি মিথ্যা অজুহাতে যখন আহ একে অযোধ্যাকে মানে ইংরেজরা নিয়ে নিল, তখন লখনৌটাও নিয়ে নিল। লখনৌটা ইংরেজরা নিয়ে নেওয়ার ফলে, মানে অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা যখন অযোধ্যাকে ইংরেজরা নিয়ে নিল, তখন এই যে ওয়াজিদ আলী শাহ যে নবাব ছিল, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবং এনার ওয়াইফ হলো বেগম হজরত মহল। এবং বিরজিস কাদির হলো এনার ওয়াইফের বয়ফ্রেন্ড। ওকে, যখন ইংরেজরা 1856 সালে অযোধ্যা নিয়ে নিল, তখন ওয়াজিদ শাহকে জেলে পাঠিয়ে দিল। তাহলে আর পড়ে আছে কে, বিরজিস কাদির আর বেগম হজরত মহল, ঠিক আছে। বেগম হজরত মহল কি করলো, ওখানকার যে ব্রিটিশ রেসিডেন্ট ছিল, আমরা সবাই জানি তখনকার দিনে কি অ্যাপ্লাই করতো, মানে অযোধ্যাকে কি হতো এখানে ব্রিটিশ, এখানে আমরা রিং ফেন্স পলিসি দেখেছিলাম না, অযোধ্যাকে অ্যাপ্লাই হয়েছিল। তাই এখানে একজন ব্রিটিশ রেসিডেন্ট পাঠানো হয়েছিল। বেগম হজরত মহল কি করলো, সেই ব্রিটিশ রেসিডেন্টকে মানে হেনরি লরেন্সকে মেরে ফেলেছিল, গোপনে হত্যা করে দিয়েছিল। এবং বিরজিস বিরজিস কাদির ছিল ওখানকার সেনাবাহিনীর কমান্ডার, চার্জ পেয়েছিলেন। উনি পুরো সেনাবাহিনীকে নিয়ে মানে মহাবিদ্রোহ শুরু করে দিয়েছিল। তোমার কোথায়, লখনৌতে, ঠিক আছে। তাহলে লখনৌতে অ্যাকচুয়ালি যদি বলি প্রকৃত লিডারকে, বলবে বেগম হজরত মহল। এর সাথে কে হেল্প করছিল, বিরজিস কাদির। ওকে, নেক্সট চলো। নেক্সট আমরা দেখবো বারেলিতে কি হচ্ছে তখন। বারেলি যে তখন রাজা ছিল, খান বাহাদুর খান। ওকে, ইনি ছিলেন 82 বছরের ওল্ড একজন ব্যক্তি, বাট ইনি ভীষণ পাওয়ারফুল ছিল, ঠিক আছে। ওনাকে ইংরেজরা একটা সময়ের পরে পেনশন দিতে শুরু করেছিল। কিন্তু যখন দেখা গেল ইংরেজরা ওনাকে পেনশন দেওয়া বন্ধ করে দিল, উনি ইংরেজদের উপরে অ্যাটাক করলো এবং ওখানকার বেশ কিছু ইংরেজ আর্মিকে উনি হত্যা করে দিল। এবং এখান থেকে বার্লিতেও কিন্তু মহাবিদ্রোহের সূচনা শুরু হয়েছিল। এনার আন্ডারে প্রায় 40,000 ফোর্স ছিল। ওকে, নেক্সট চলো। আরা কোথায় দেখি, আরা। আচ্ছা, আমরা কি কি পড়ে ফেললাম, আমরা পড়ে ফেললাম দিল্লি, আমরা পড়ে ফেললাম বারেলি, আমরা পড়ে ফেললাম লখনৌ, পড়ে ফেললাম ওকে, আর কানপুর পড়ে ফেললাম। এবার আমরা পড়বো কি, এবার আমরা পড়বো, আমরা বেঙ্গলের কাছে আছে আরা। ওকে, বিহারে আছে যেটা। আরাতে কি আছে, কানওয়ার সিং, ঠিক আছে। কানওয়ার সিং আছে। তো কানওয়ার সিং ইনি ছিলেন 70 বছরের ওল্ড। যখন ইনি দেখলেন বাকি জায়গাতে ব্রিটিশদের সেনাবাহিনীদেরকে মেরে ফেলা হচ্ছে, তখন ইনি ব্রিটিশদের উপরে অ্যাটাক করলেন ওনার সেনাবাহিনীদেরকে নিয়ে। এবং আরাতে কি করলেন, মহাবিদ্রোহের সূচনা করলেন। শুধু এইটুকু মনে রাখবে, কানওয়ার সিং কোথাকার ছিল, বিহারে, বা মনে করবে আরা, ঠিক আছে, যেটা বলবে সেটা। এবং আমরা সবাই জানি ফাইজাবাদ, আচ্ছা অ্যাকচুয়ালি ফাইজাবাদ কোথায় জানো তো, রোহিলখন্দ বলে আমি তোমাদের পড়িয়েছিলাম, মনে আছে রোহিলখন্দ, যে জায়গাটা আমি তোমাকে একটু দেখাই, উত্তরপ্রদেশের দিকে এর জায়গাটা, এখানে যে ছিল রোহিলখন্দ, মনে পড়ছে, এখানে যে ছিল রোহিলখন্দ, এই রোহিলখন্দের কাছে ছিল ফাইজাবাদ। এই ফাইজাবাদে মহাবিদ্রোহের নেতা কে ছিল, মহাবিদ্রোহের নেতা ছিল মৌলভী আহমেদুল্লাহ। ইনি ফাইজাবাদে মহাবিদ্রোহের নেতা ছিল। এবং ইনি ছিলেন অ্যাকচুয়ালি মাদ্রাজের মানুষ ছিলেন ইনি, বাট ইনি নর্থ ইন্ডিয়ায় এসে ফাইজাবাদে বসবাস করতেন। এবং সেখানে কি করলো, ইংল্যান্ডের বিরুদ্ধে, ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইনি যুদ্ধ করে এখানে ইনি মহাবিদ্রোহ শুরু করেছিল।
ওকে, নেক্সট আমরা দেখবো ঝাঁসি। ঝাঁসিতে কি ঘটনা ঘটছে দেখো। ঝাঁসির রাজা ছিল কি? রাজা গঙ্গাধর রাও। তার ওয়াইফ ছিল কে? রানী লক্ষ্মীবাই। আর এদের ছিল একটা দত্তক পুত্র। এবারে আমরা সত্যবিলোপ নীতিতে ইংরেজরা কি বলতো, যে যে সমস্ত জায়গাতে রাজা মারা যাওয়ার পরে তার কোনো পুত্র থাকবে না, তার দত্তক পুত্রকে আমরা তার রাজ্যটাকে দেব না, আমরা নিয়ে নেব, তাই তো? তাহলে যখন রাজা গঙ্গাধর রাও মারা গেল, ডক্ট্রাইন অফ ল্যাপস মানে কি, সত্যবিলোপ নীতির দ্বারা লর্ড ডালহৌসি কি বললো, লর্ড ডালহৌসি বলল তাহলে এবার থেকে ঝাঁসি আমাদের মধ্যে থাকবে, আমাদের আন্ডারে থাকবে। বাট ঝাঁসির রানী লক্ষ্মীবাই এ কিন্তু এটাকে মানতে পারলো না। এ ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ওকে, এবং এই যুদ্ধে কি হলো? এই যুদ্ধে আমাদের ঝাঁসি রানীর সাথে রানী লক্ষ্মীবাইয়ের সাথে তাঁতিয়া তোপি ওনার সাথে যুক্ত হলো। আচ্ছা, এই তাঁতিয়া তোপি কে? মনে পড়ছে আমি একটু আগে বললাম কানপুরের যে নানা সাহেব ছিল, এনার সেনাবাহিনীতে এই নানা সাহেবের দলে আগে ইনি কাজ করতো। তারপরে এসে ইনি রানী লক্ষ্মীবাইয়ের টিমে কিন্তু যোগ দেয়। ঠিক আছে, এই অ্যাকচুয়ালি কানপুরে যখন ইংরেজ সেনাবাহিনী রানা সাহেবকে হারিয়ে দিতে শুরু করলো, তখন তাঁতিয়া টুপি পালিয়ে কার কাছে চলে আসলো? পালিয়ে রানী লক্ষ্মীবাইয়ের কাছে চলে আসলো এবং এসে রানী লক্ষ্মীবাইয়ের সাথে হাতে হাত মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলো। তাহলে ঝাঁসিতে মহাবিদ্রোহের সূচনা কে করে? রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, এবং এটা ছাড়াও অনেক এমনি নর্মাল অন্যান্য মানে ফিল্ডের মানুষরাও কিন্তু মহাবিদ্রোহের সাথে যোগ দিয়েছিল। যেমন কারা? কৃষকরা, হস্তশিল্পীরা, আমরা দেখলাম হস্তশিল্পীরা কিভাবে শোষিত হচ্ছিল, দোকানদাররা, শ্রমিকরা, জমিদাররা, পুরোহিতরা এবং সাধারণ মানুষজনরা, এরা সবাই ভারতের যে ইন্ডিয়ান যে স্টেটের যে রাজাগুলো ছিল তাদের সাথে হাত মিলিয়ে এরা সবাই সিপাহীদের সাথে হাত মেলালো, মিলিয়ে কিন্তু 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে যুদ্ধ করতে শুরু করলো। বাট বলবে স্যার এটা পড়াচ্ছেন কেন, কি ইম্পর্টেন্ট? এখান থেকে এগুলো ভালো করে দেখে নাও, তোমার পড়বে নিচের বিকল্পের মধ্যে কোন কে মহাবিদ্রোহে পার্টিসিপেট করেনি। তাই এরা কিন্তু হবে না, এরা সবাই পার্টিসিপেট করেছিল, কৃষকরা, হস্তশিল্পীরা, শপকিপাররা, লেবাররা, জমিদাররা, পুরোহিতরা, সাধারণ মানুষরা। বাট এখানে কি কোনো জায়গায় এডুকেটেড পিপল আছে? বলবে স্যার না। তার মানে কি এডুকেটেড পিপলরা কিন্তু মহাবিদ্রোহে অংশ নেয়নি, আর এই জিনিসটাই বারবার পরীক্ষায় পড়ে। ঠিক আছে, ওকে। দেখ, সিভিলিয়ানরা অ্যাকচুয়ালি কি করছিল? সিভিলিয়ানরা ওরা মানে সিভিলিয়ান বলতে কারা? কৃষকরা, অন্যান্য ব্যবসায়ীরা। এরা তো জমিদারদের থেকে মানে যারা মানি লেন্ডার, যারা সুদের ব্যবসায়ী, তারা এনাদেরকে উচ্চ সুদের হারে টাকা ধার দিয়ে শোষণ করছিল। ফলে এক সময় আর থাকতে না পেরে সিভিলিয়ানরা কি করলো? সুদ ব্যবসায়ীদের উপরে অ্যাটাক করলো। এছাড়া এরা যে কোর্টে করাপশন হতো সেখানে অ্যাটাক করতে শুরু করলো। বিভিন্ন যে ট্যাক্স কালেক্ট করতো যে সমস্ত অফিসাররা, তার উপরে অ্যাটাক মানে অ্যাটাক করতে শুরু করলো। বিভিন্ন যে পুলিশ স্টেশন ছিল, যে সমস্ত জায়গায় করাপশন হতো, আমি একটু আগে বললাম পুলিশে দুর্দান্ত লেভেলে করাপশন হতো, তাদের উপরে অ্যাটাক করতে শুরু করলো। ফলে সিভিলিয়ানরা কিন্তু সমস্ত দিক থেকে খুবই জর্জরিত ছিল। তাই এরা সমস্ত অফিসারদের উপরে অ্যাটাক করতে শুরু করলো যখন মহাবিদ্রোহ চালু হলো। ওকে, এবার আমরা দেখি যে সিভিলিয়ানরা কোথায় সবচেয়ে বেশি পার্টিসিপেট করছিল। অযোধ্যাতে প্রায় 1 লাখ সিভিলিয়ান মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল, এবং 1 লাখ সিভিলিয়ান কিন্তু মহাবিদ্রোহে অংশগ্রহণ করার পরে মারাও গিয়েছিল। কোথাও কোথাও তুমি একটা 1.5 লাখও পাবে। ঠিক আছে, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি কোথায় সাধারণ মানুষ মারা গিয়েছিল মহাবিদ্রোহে? সেটা হবে অযোধ্যাতে। এবং সিভিলিয়ানদের এই যে পার্টিসিপেশনে আর একটা নাম খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা কি? সেটা হলো শাহমল। ইনি ছিলেন উত্তরপ্রদেশের পরগনা বলে একটা গ্রাম ছিল, পরগনা, উত্তরপ্রদেশের বারুতের পরগনা বলে একটা গ্রাম ছিল, সেখানে ইনি একটা অফিস খুলেছিল, এবং এই অফিসে বিভিন্ন সিভিলিয়ানদের নিয়ে মহাবিদ্রোহ চলাকালীন ইনি বেশ কিছু ট্যাকটিক্স অ্যাপ্লাই করেছিল। এবং তার ফলে কি হয়েছিল? এনারা সবাই গ্রুপ করে গভর্নমেন্ট বিল্ডিংদের উপর অ্যাটাক করেছিল, বিভিন্ন ব্রিজকে ডিস্ট্রয় করে দিয়েছিল। ঠিক আছে, বিভিন্ন রোডকে এরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল।
ওকে, সো 84টা ভিলেজ নিয়ে ইনি 84টা ভিলেজদের মানুষদেরকে একত্রে করে ইনি কিন্তু এই সমস্ত কাজগুলো করেছিল। এটা কোথায় আছে? উত্তরপ্রদেশের ভগবত বলে একটা জায়গা আছে, সেখানে পরগনা গ্রামে ছিল। তো এনাকে আমি কেন বলছি অফিসটা কোথায় করেছিল? অফিসটা করেছিল যমুনা নদীর তীরে একটা ইরিগেশন ডিপার্টমেন্টকে ইনি এই অফিস হিসেবে মানে তৈরি করেছিল। এখানে কি, ইনি এখানে হল অফ জাস্টিস, মানে এখানে ইনি একটা সিআইডি টিম গঠন করেছিল। ঠিক আছে, মানে খুফিয়া বিভাগ, একটা সিআইডির মতো একটা টিম গঠন করেছিল। এরা কি কাজ করতো? এরা বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট বিল্ডিং এ কোথায় কোন অফিসারকে কখন এখানে হত্যা করা যায়, এরা সবসময় সেই ফাঁদ পাততো, সেরকম খোঁজ খবর নিয়ে বেড়াতো যে আজকের এই অফিসারটা এই রাস্তা দিয়ে যাবে, আমরা এখানে হত্যা করতে পারি। কালকের এই অফিসারটা এই রাস্তা দিয়ে আসবে, এর উপরে অ্যাটাক করতে পারি। এরকম এরা টিম হিসাবে কাজ করতো। তো এর ফলে এরা প্রচুর অফিসারকে কিন্তু এভাবে হত্যা করেছিল এবং ইংরেজদের কোমর প্রায় ভেঙে দিয়েছিল। কিন্তু একটা সময় দেখা গেল এই যে শাহমলকে ডানলপ বলে একজন ছিল, ইংরেজদের একটা সৈনিক ডানলপ, তিনি কি করলো, তিনি এনাকে শিরচ্ছেদ করে এনাকে হত্যা করে দিয়েছিল। এবং এতটাই ইংরেজরা এনার উপরে ক্ষিপ্ত ছিল যে এনার আহ আহ মুন্ডু, এনার যে এটা শিরচ্ছেদ করার পরে এনার যে মাথাটা, শুধু মাথাটা আলাদা করে এরকম একটা দেওয়ালের উপরে রেখে দিয়েছিল। এটা এতটাই বিধ্বস্ত, এতটাই ঘৃণ্য একটা ব্যাপার ছিল। 21শে জুলাই 1857 সালে মানুষদেরকে ভয় দেখানোর জন্য, মানুষদেরকে এই শাস্তিটা থেকে মানে শিক্ষা পাওয়ার জন্য এরকম শিরচ্ছেদ করে মুন্ডু নিয়ে পুরোপুরি এরকম একটা দেওয়ালের উপরে টাঙিয়ে দিয়েছিল, যাতে মানুষজন দেখে আর ব্রিটিশদের বিরুদ্ধে যেতে ভয় পায়, সাহস না পায়। ওকে, তাহলে আমরা দেখলাম দিল্লিতে কে ছিল? বাহাদুর শাহ জাফর আর জেনারেল বখত খান ছিল। কানপুরে নেতাজি ছিল নানা সাহেব, লখনৌতে ছিল বেগম হজরত মহল, বারেলিতে ছিল খান বাহাদুর খান। ঠিক আছে, বিহারে কে ছিল? বিহারে ছিল কানওয়ার সিং। ফাইজাবাদে কে ছিল? মৌলভী আহমদুল্লাহ। ঝাঁসিতে কে ছিল? রানী লক্ষ্মীবাই। যদি বলে ব্যারাকপুরে কে ছিল, তাহলে বলবে মঙ্গল পান্ডে। আর আর বলবে কি ইংরেজদের কোন নেতা ছিল, ইংরেজদের কে ছিল এখানে কমান্ডার? হেয়ারসে। ইংরেজদের কমান্ডার ছিল হেয়ারসে আর ভারতীয়দের নেতা ছিল মঙ্গল পান্ডে ব্যারাকপুরে। ওকে, এবার দেখো আমরা আস্তে আস্তে পড়বো যে আমরা তো দেখলাম কোথায় কোন ভারতীয় নেতা ছিল। এবার আমরা পড়বো যে যেখানে যেখানে আমরা পড়লাম যে ভারতীয় নেতা ছিল, যেমন কোথায় কোথায় এই যে আমরা পড়লাম। এবার আমরা পড়বো দিল্লিতে ইংরেজদের কে ছিল যে বিদ্রোহটা দমন করে দিয়েছিল। কানপুরে ইংরেজদের কে ছিল, এবার ইংরেজদের লোকেদেরকে আমরা পড়বো। ঠিক আছে, দেখো যেমন এখানে কাকে দেখছি আমি, জন নিকলসন। জন নিকলসন কে ছিল? ইনি ছিল ইংরেজদের একজন কমান্ডার, ইনি দিল্লিতে পোস্টেড ছিলেন। ইনি দিল্লিতে হওয়া মহাবিদ্রোহকে দমন করেছিলেন এবং পুরো বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠিয়ে দিয়েছিলেন। এবং 1862 সালে ওখানে বাহাদুর শাহ জাফরের কিন্তু আর কি মৃত্যু হয়। এবং যখন বাহাদুর শাহ জাফরের মৃত্যু হয়, তখন বাহাদুর শাহ জাফরের দুই পুত্র ছিল। সেই দুই পুত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্কে বন্দুক রাখা মানে কি, পুরোপুরি কপালে বন্দুক রাখা, কপালে বন্দুক রেখে গুলি করে ওদের দুজনকে হত্যা করে দেওয়া হয়। এবং এখানে মুঘল শাসনের পুরোপুরি এখানে মুঘল বংশ শেষ হয়ে যায়। ওকে, তারপরে আমরা দেখি কানপুরে কে ছিল। কানপুরে ছিল স্যার কলিন ক্যাম্পবেল। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনি কি করলেন, ইনি 1857 সালে 6ই ডিসেম্বর কানপুরে বিদ্রোহকে দমন করলেন। করার পরে নানা সাহেবকে ইনি কি করলেন, হারিয়ে দিলেন। এবং তাঁতিয়া তুপি পালিয়ে কার কাছে চলে এলো? রানী লক্ষ্মীবাইয়ের কাছে চলে এলো। আর রানী লক্ষ্মীবাই কোথায় ছিল? ঝাঁসিতে ছিল। ঝাঁসিতে এই মানে ইংরেজদের বিদ্রোহের দমন কে করলো? দমন করলো স্যার হাফরস। হাফরস কি করলো? রানী লক্ষ্মীবাইকে এখানে যুদ্ধক্ষেত্রে হত্যা করলো এবং তাঁতিয়া তুপি কোথায় পালালো? তাঁতিয়া তুপি একটা জঙ্গলে পালিয়ে আশ্রয় নিয়েছিল। ওকে, নেক্সট দেখো। এবং 18 মানে যখন মহাবিদ্রোহ চলছিল, তখন যুদ্ধক্ষেত্রে কানওয়ার সিং, মৌলানা আহমেদুল্লাহ এবং খান বাহাদুর খান এরা প্রত্যেকে কিন্তু যুদ্ধতে শহীদ হয়ে যায়, যুদ্ধতে নিজেদের প্রাণ দিয়ে দেয়। ঠিক আছে, যখন এরা মহাবিদ্রোহ করছিল এরা সবাই কিন্তু শহীদ হয়ে যায়। ওকে,
আচ্ছা, লখনৌতে ইংরেজদের কে ছিল? লখনৌ ইংরেজদের ছিল স্যার কলিন ক্যাম্পবেল। লখনৌতে ভারতীয়দের কে ছিল? বেগম হজরত মহল। ঠিক আছে। যখন কলিন ক্যাম্পবেল 1858 সালে বেগম হজরত মহলকে ধরার জন্য এগিয়ে গেল, বেগম হজরত মহল দেখলো যে ভাই আমার সমস্ত সৈনিক, আমার সমস্ত আর্মি মারা গেছে, আমি এবার ধরা পড়বো। বেগম হজরত মহল বোরখা পরে, যাতে কেউ চিনতে না পারে, উনি নেপালে পালিয়ে গিয়েছিল, পালিয়ে গিয়ে ওখানে কিন্তু আশ্রয় নিয়েছিল। তাহলে এই ছিল আমাদের মহাবিদ্রোহের কাহিনী। এরপরে আমরা পড়বো মহাবিদ্রোহটা ফেল কেন হয়ে গেছে। তার আগে বলো, এই পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা, ভালো লাগছে? ওকে। ওকে, তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম স্যার, আমরা প্রথমে পড়লাম কারণ পড়লাম। তারপরে আমরা দেখলাম যে কোথায় কোন ভারতীয় নেতা ছিল, এবং তারপরে আমরা দেখলাম যে সেই ভারতীয় নেতাদেরকে দমন করার জন্য ইংরেজদের কোন কোন কমান্ডার বা কোন কোন অফিসার সেখানে ছিল। ওকে। তাহলে প্রত্যেকটা জায়গায় ভারতীয় নেতা, ভারতীয় লিডার এবং ইংরেজদের লিডার কিন্তু তোমরা এই দুটোই পড়বে। ঠিক আছে, যে কোনো একটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে। এবার দেখো, এই বিদ্রোহটা ফেল কেন হয়েছিল? এত বড় একটা বিদ্রোহ ফেল কেন হবে? নাম্বার ওয়ান কারণ হলো কি, অল ইন্ডিয়া পার্টিসিপেশন ওয়াজ অ্যাবসেন্ট। মানে কি, ভারতের সর্বত্র এলাকার মানুষ, সর্বত্র স্তরের মানুষদের এখানে পার্টিসিপেশন ছিল না। তুমি দেখো না, এখানে আমি আমি তোমাকে দেখাচ্ছি, দেখো, কেবলমাত্র এইটুকু জায়গা জুড়ে, এইটুকু জায়গায় মেনলি পুরো ভারতবর্ষ জুড়ে এইটুকু জায়গাতে বিদ্রোহটা চলছিল। আর ভারতবর্ষের কোনো জায়গার কোনো খবর ছিল না। তাহলে তো ইংরেজদের তো দমন করা যাবে না, তাই না? যেমন এই দেখো, এত বড় আমাদের পশ্চিম ভারতের মানুষজন এই বিদ্রোহের সাথে যুক্ত ছিল না, দক্ষিণ ভারতের মানুষজন ছিল না, পূর্ব ভারতের মানুষজন ছিল না। কেবল সেন্টারে যে সমস্ত এলাকা ছিল, সেন্ট্রাল ইন্ডিয়াতে তারাই ছিল এই বিদ্রোহের অংশ। মানে কি, 4 ভাগ ভারতের মধ্যে মাত্র 1 ভাগ এই বিদ্রোহের অংশ ছিল। এর ফলে ইজিলি ইংরেজরা এদেরকে দমন করে দিল, তাই না? নেক্সট কি, সমস্ত ক্লাস মানে সমস্ত স্তরের মানুষ এখানে প্রেজেন্ট ছিল না। আমি তোমাকে যেমন একটু আগে বললাম, দেখো, দেখো কারা কারা প্রেজেন্ট ছিল না। এডুকেটেড ইন্ডিয়ানসরা প্রেজেন্ট ছিল না, ইন্ডিয়ান রুলাররা কিন্তু সবাই প্রেজেন্ট ছিল না, কিছু কিছু ছিল, আর জমিদাররা প্রেজেন্ট ছিল না। তাহলে জমিদার, মানি ল্যান্ড, এবং শুধু কি জমিদার না, জমিদাররা ছিল, সুদ ব্যবসায়ী ছিল, আর মার্চেন্ট ছিল যারা জলপথে বাণিজ্য করত। এরা কিন্তু অংশগ্রহণ করেনি। তোমরা এবার বলবে স্যার একটু আগে যে বললেন অংশগ্রহণ করেছিল জমিদার, দেখে নাও। আমরা একটু আগে কি দেখলাম, যে কো ওয়ারেন্ট অ্যাপ্লাই করে যে তুমি কোন অধিকারে এই জমিটা নিয়ে বসে আছো, দাও জমিটা আমাকে ফিরিয়ে দাও। এইভাবে যখন ফিরিয়ে নিল, জমিদাররা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে যেতে থাকলো। এবং যখন ইংরেজরা দেখলো যে আমাদের সমস্ত স্তরের মানুষ আমাদের বিরোধিতা করছে, তখন ইংরেজরা আবার ওই জমিগুলোকে জমিদারদের ফেরত দিল, দিয়ে বলল যে তোমরা আবার ওই জমিতে চাষ করতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। এর ফলে ইংরেজরা জমিদারদের সাপোর্ট পেয়ে গিয়েছিল। ঠিক আছে। তাহলে, এবং এডুকেটেড পিপলটা কেন যুক্ত হয়নি? এডুকেটেড পিপলটা দেখেছিল এই যে সতীদাহ প্রথা রদ করছে, এই যে উইডো ম্যারেজ শুরু করছে, এই যে ফিমেলদের এডুকেশন চালাচ্ছে, এগুলো তো ভালো, এগুলো তো ধীরে 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 ইন্ডিয়াকে আধুনিক করছে, মডার্ন করছে। ওই জন্য এডুকেটেড মানুষরা কিন্তু মহাবিদ্যালয়তে যোগ দেয়নি। ওকে। ওকে, নেক্সট চলো। আচ্ছা, ইন্ডিয়ান রুলাররা কারা কারা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল, মহাবিদ্রোহতে যোগ দেয়নি? যখন সৈনিকরা ডাকছে যে ভাই আমাদের সাথে এসো, তখন ইন্ডিয়ান রুলাররা বলছে নো, আমি যাব না। কারা ছিল? মারাঠা বংশের যে সমস্ত রাজারা ছিল, সিন্ধিয়া এবং গোয়ালিয়র সিন্ধিয়ার যে রাজা ছিল, ইন্দোরের যে হোলকার বংশ ছিল, পাটিয়ালা রুলার, সিন্ধু প্রদেশে যে এরা ছিল, শিখ শিখ সাম্রাজ্য, কাশ্মীরের যে মহারাজারা ছিল, এরা কেউ মহাবিদ্রোহে পার্টিসিপেট করেনি। ওকে। তারপরে কি আছে, আর কি কারণ? এছাড়া কি, আমাদের পুওর আর্মস, মানে কি, খুব কি বলবে, পুওর কোয়ালিটি, খুব বাজে কোয়ালিটির, মানে আমাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল, এবং
ইংরেজদের কাছে যেটা খুবই দামি কোয়ালিটি ছিল। যেমন কি? যেমন দেখো, এই যে আমাদের কাছে কি ওল্ড রাইফেল ছিল, ঠিক আছে, আর এখানে মানে তরবারি ছিল। কিন্তু ইংরেজদের কাছে কি ছিল? ইংরেজদের কাছে ছিল এনফিল্ড রাইফেল। আমাদেরকে দুবার ধরে এই এখানে প্রথমে বারুদ ভরো তারপরে গুলি ভরো, আর ইংরেজরা একবার কার্তুজ ভরে নিলেই হয়ে গেল। প্লাস ইংরেজদের কাছে ছিল কামান, যেটা আমাদের কাছে ছিল না। তো এর ফলে আমাদের মানে সোলজাররা অনায়াসে কি করলো, হেরে গেল, এর সাথে পেরে উঠলো না, ঠিক আছে। এছাড়া আরো কি ছিল, আমাদের আমাদের আমরা চিঠি চিঠি করে করে এক 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 স্থান থেকে অন্য স্থানে খবর পাঠাতাম। সেখানে ইংরেজদের কাছে কি ছিল? ইংরেজদের কাছে ছিল টেলিগ্রাফ মেশিন। ফলে ইংরেজরা এক জায়গা থেকে অন্য জায়গার সাথে কমিউনিকেট করাতে খুব দ্রুত ছিল, সেখানে আমরা পিছিয়ে পড়ছিলাম। ওকে, তাহলে এই সবগুলো ছিল আমাদের এখানে হারার পিছনে মূল কারণ। আর আরেকটা যেটা ছিল, আর পুয়ার মানে আরেকটা যেটা ছিল আনকোঅর্ডিনেটেড, মানে কি? ভালো করে দেখো, এখানে ঝাঁসির রানী লড়ছে, তার আলাদা উদ্দেশ্য। কানপুরে নানা সাহেব লড়ছে, তার আলাদা উদ্দেশ্য, ঠিক আছে। দিল্লিতে বাহাদুর শাহ জাফর লড়ছে, তার আলাদা উদ্দেশ্য। তো প্রত্যেকের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য ছিল, কারোর একটা উদ্দেশ্য ছিল না যে ইংরেজদেরকে এখান থেকে তাড়াতে হবে। প্রত্যেকের নিজের নিজের স্বার্থ ছিল, ওই জন্য এই পুরোপুরি ছিল এটা আনঅর্গানাইজ ছিল, ঠিক আছে, কোনো রকম অর্গানাইজ ছিল না আন্দোলনটা। আর আরেকটা কি ছিল, নো ইউনিফাইড আইডিওলজি, মানে কোনো একটা সিঙ্গেল লিডার আমার এখানে ছিল না। সবাই মাথা, সবাই নেতা, সবাই সব জানতা, ঠিক আছে। তো এর ফলে কিন্তু বিদ্রোহটা বেশি দিন টেকেনি। এগুলো ছিল আমাদের মেনলি কারণ। ওকে, নেক্সট আমরা, এই ছিল আমাদের মহাবিদ্রোহের কারণ, এর বিস্তৃতি এবং এর ব্যর্থতার ফলাফল। ওকে, বলো, পুরোপুরি মহাবিদ্রোহ বোঝা গেছে? কোনো ডাউট? একটা ক্লাসই আমি মহাবিদ্রোহ শেষ করলাম। এবার সবাই মাইক্রোফোন অন করবে, আমরা এবারে কিছু প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, বলো দেখি, মঙ্গল পাণ্ডের ঘটনা কোথায় ঘটেছিল? কে বলতে পারবে? স্যার ব্যারাকপুর। ব্যারাকপুর, ভেরি গুড। নেক্সট চলো, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের তাৎক্ষণিক কারণ কি ছিল? তাৎক্ষণিক কারণ মানে ওই ওই যে দেশলাই কাঠি, একদম কোন জিনিসটার সঙ্গে সঙ্গে সবাইকে ক্ষুব্ধ করে দিয়েছিল? স্যার বি, ধর্মীয় বিষয়ে ব্রিটিশ হস্তক্ষেপের আশঙ্কা। না 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 না, ভেরি গুড, ভেরি গুড। ধর্মীয় বিষয়ে ব্রিটিশদের, না সরি, এটা না, এটা না, আরো ভালো করে বলো। সামরিক অসন্তোষটা না, সামরিক অসন্তোষ মানে কি, ওই যে কার্তুজটা, কার্তুজের ফলে কারা রেগে গিয়েছিল? আর্মিরা তো। তো সামরিক মানে তো মিলিটারি, আর্মিদের যে অসন্তোষ, এটাই তো সবচেয়ে প্রথম, সবচেয়ে একদম আর্জেন্ট কারণ ছিল। ওই জন্য তো আমরা এটাকে নাম দিয়েছি সিপাহী বিদ্রোহ, তাই না? নেক্সট চলো, বলো, ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে চর্বিযুক্ত কার্তুজ মানে নতুন এনফিল্ড রাইফেল কবে চালু করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কে বলতে পারবে? বলেছি আমি ক্লাসের মধ্যে। স্যার ডিসেম্বর 1856। ভেরি গুড, ডিসেম্বর 1856। ওকে, নেক্সট, 1857 সালের বিদ্রোহ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? ভালো করে পড়ো, তারপরে বলবে। দেখো কি বলছে, ভারতীয় ঐতিহাসিকরা এটিকে এটা কি বি সিপাহী হবে? বিদ্রোহ বলেছেন, ব্রিটিশ ঐতিহাসিকরা এটিকে স্বাধীনতা যুদ্ধ বলেছেন, এটি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসানের পথ প্রশস্ত করে, এটি ভারতের প্রশাসনিক ব্যবস্থার উন্নতির জন্য হয়েছিল। আচ্ছা, ডিটা তো একদমই হবে না, শুধুমাত্র প্রশাসনিক নয়, আরো অনেক ছিল। এবার দেখো, এটা কি, এটিকে সিপাহী বিদ্রোহ কারা বলেছিল? এটিকে সিপাহী বিদ্রোহ বলেছিল ব্রিটিশরা, ব্রিটিশ জার্নালিস্টরা। কিন্তু এখানে বলেছে ভারতীয়রা, ভারতীয় ঐতিহাসিকরা বলছে, ফলে এটা হবে না।
আর এটিকে স্বাধীনতা যুদ্ধ কারা বলেছিল? এটা বলেছিল ইন্ডিয়ান জার্নালিস্টরা, কিন্তু এখানে বলছে ব্রিটিশরা বলেছে, সো এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হবে এটি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসানের পথ প্রশস্ত করে। মানে কি, 1858 খ্রিস্টাব্দে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন পুরোপুরি শেষ করে দেওয়া হয়। এটা আমরা আগামী দিনে পড়বো, ঠিক আছে? তো আমাদের অ্যান্সার হবে এখানে সি। এই যুদ্ধের ফলে ব্রিটিশ সরকার বুঝে যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে দেশ চালাতে দিলে ওরা দেশটার 12টা বাজিয়ে দেবে। ওরা এত করাপশন করছে যে ওদেরকে ধরে রাখা যাচ্ছে না, মানুষজন অসন্তুষ্ট করছে। ওই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা এই যুদ্ধের পরে কেড়ে নেওয়া হয় এবং সরাসরি ব্রিটিশ ক্রাউন এই দেশটাকে শাসন করতে শুরু করে। ফলে আমাদের অ্যান্সার কি হবে? সি। নেক্সট দেখো, নেক্সট কি, 1857 সালে বিদ্রোহের সময় বাহাদুর শাহ কাকে সাহেব এ আলম বাহাদুর বলে করে উপাধি দেয়? বখত খান। ভেরি গুড। তুমি জেনারেল আইডিয়া থেকে দেখো, বাহাদুর শাহের কাছে কে গিয়েছিল? দিল্লিতে তো গিয়েছিল জেনারেল বখত খান, তাই না? তাই নিশ্চয়ই বাহাদুর শাহ তাকেই এই অ্যাওয়ার্ডটা দেবে, তাকেই এই উপাধিটা দেবে, কারণ বাহাদুর শাহর কাছে তো ইনি গিয়েছিল, তাই না? বারেলি থেকে। 7টা পড়ো। 1857 সালের বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? বলবে স্যার মিলিটারি, সামরিক অসন্তোষ। এটা তো আমরা একটু আগে পড়লাম। 1857 সালের প্রথম স্বাধীন, আচ্ছা দাঁড়াও, এটা কি বললাম না, এটা হবে ব্রিটিশ সাম্রাজ্যের নীতি। ব্রিটিশ সাম্রাজ্যের নীতি। কেননা আমরা এটা কেন পড়ছি ভালো করে দেখো, কারণ স্যার ইকোনমিক কজ, পলিটিক্যাল কজ, আর্মিদের প্রতি অসন্তুষ্ট, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কজ, যাই বলুন না কেন, সব তো ব্রিটিশ সাম্রাজ্যের নীতির মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এটাই আমার এখানে উত্তর হবে। যদি এটা অপশানে না থাকে তাহলে বিটা হবে, ঠিক আছে? যেহেতু এটা এখন অপশানে আছে তাই আমার ডি আনসার হবে। 8 নম্বর কি আছে? 1857 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোথা থেকে শুরু হয়েছিল? চটপট বলুন। মিরাট। মিরাট। সি ভেরি গুড। মিরাট। মিরাট। 10ই মে 1857, তাই তো? ওকে। কেন? কেননা স্যার এরা মিরাট থেকে দিল্লিতে গিয়ে ইংরেজদের উপর অ্যাটাক করেছিল, আর তারপর থেকে এই আন্দোলনটা শুরু হয়। 9 নম্বর কোশ্চেন কি আছে? 1857 সালে স্বাধীনতা যুদ্ধের প্রথম ঘটনা কোনটি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো দেখি। প্রথম ঘটনা পড়িয়েছি আজকের পরীক্ষায় পড়া কোশ্চেন এটা। স্যার লালকেল্লার দিকে অগ্রসর হওয়া। ভেরি গুড। সিপাহীদের লালকেল্লার দিকে অগ্রসর হওয়া। কোথাকার সিপাহীদের? মেরুট থেকে। মেরুটের সিপাহীদের লালকেল্লার দিকে দিল্লিতে অগ্রসর হওয়া। ওকে। লাস্ট কোশ্চেন আমাদের কি আছে? 1857 সালের স্বাধীনতা সংগ্রামের প্রতীক কি ছিল? আমি বলেছি পদ্মচাপা। পদ্ম পদ্ম চাঁপা। Very good. এটা কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা ছিল আমাদের আজকের মহাবিদ্যালয়ের ক্লাস। ওকে। নেক্সট ক্লাসে আমরা আমাদের যে কৃষক বিদ্রোহ গুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে। সো থ্যাংক ইউ। ক্লাস আশা করি ভালো লেগেছে। যদি কিছু বুঝতে না পারো পরের ক্লাসে আমাকে অবশ্যই বলতে পারো, আমি ডাউট সলভ করে দেবো। ওকে। থ্যাংক ইউ এন্ড গুড বাই।